যুদ্ধবিরতির পর ইসরায়েল হামাস বন্দি বিনিময় প্রথম দফায় ২০ জিম্মিকে মুক্তি দিল হামাস। ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাচ্ছেন প্রায় ২,০০০ ফিলিস্তিনি। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা ট্রাম্পের, হামাসকে পুলিশ বাহিনীর স্বীকৃতি। কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ। Is over. Okay, you understand that? Great for everybody. It's going to be great for the surrounding countries, Arab, Muslim, all of them. It's going to be great for Israel. Everybody is happy, and I think it's going to stay that way. Peter. মিশরে শান্তি সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। উপস্থিত থাকবেন ২০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো বন্দি বিনিময় করেছে ইসরায়েল হামাস। রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। স্থানীয় সময় সোমবার গাজা থেকে মুক্তি দেয়া হয় ২০ ইসরায়েলি জিম্মিকে। ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী হন অনেকে। সেখান থেকে দেশটির সেনা ঘাঁটিতে মেডিকেল চেকআপের জন্য নেওয়া হয় মুক্ত হওয়া ইসরায়েলিদের। তাদের স্বাগত জানাতে তেল আবিবে ভিড় জমান হাজারো মানুষ। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে হস্তান্তরের কার্যক্রমও শুরু হয়ে গেছে। এদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত ২৫০ ফিলিস্তিনি আছেন। ইসরায়েলের ওফার কারাগারে থাকা ১০৮ ফিলিস্তিনি বন্দীকে স্থানান্তরের জন্য রেড ক্রসের বাস পাঠানো হয়। বাকি ১৪২ কারাবন্দীকে কাতশিয়ট কারাগার থেকে হস্তান্তর করা হবে। চুক্তি মোতাবেক এই ২৫০ বন্দীর মধ্যে ১৩৫ জনকে গাজায়, ১০০ জনকে অধিকৃত পশ্চিম তীরে এবং ১৫ জনকে অধিকৃত পূর্ব জেরুজালেমে পাঠানো হবে। তবে হামাসের শর্ত সত্ত্বেও মুক্তি দেয়া হচ্ছে না ফিলিস্তিনের দুই প্রভাবশালী নেতা মারওয়ান বারঘৌতি এবং আহমদ সাদাতকে। এদিকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সামনে গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবারে যুদ্ধবিরতি স্থায়ী হবে, কারণ মানুষ যুদ্ধ করে ক্লান্ত, এখন সবাই শান্তি চায়। সোমবার ইসরায়েলে পৌঁছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এরপর তিনি সরাসরি চলে যান ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে। মিশরের শার্ম আল শেখের শান্তি সম্মেলনে ট্রাম্প ছাড়াও অংশ নেবেন ২০টি দেশের নেতা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ঐতিহাসিক ক্ষণ, হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে এবং বন্দি বিনিময় হয়েছে, ২০ জন ইসরায়েলিকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং ২০,০০০ ফিলিস্তিনিকেও কিন্তু ২,০০০ ফিলিস্তিনিকেও কিন্তু মুক্তি দেওয়া। একদম আপনি ঠিকই বলেছেন, ঐতিহাসিক মুহূর্ত। কারণ আপনি জানেন যে ২ বছর ৬ দিন আজকে গাজা যুদ্ধের যদি বলি, ঠিক ৩ দিন আগে যুদ্ধ শেষ হলো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধ হচ্ছে বা হলো এখন পর্যন্ত আমরা বলতে পারি। তাই আসলে ঐতিহাসিক, কারণ এর মধ্যে আমরা যখন দেখলাম যে বন্দীদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনি বন্দী, তাদেরকে কারাগার থেকে এর মধ্যে রামাল্লায় আনা হয়েছে অনেকজনকে, তাদের যেই মুখের যে অভিব্যক্তি, তারা যে খুশি উচ্ছ্বাস, দীর্ঘদিন পর তারা আসলে আলো বাতাস দেখতে পাচ্ছে। আপনি জানেন যে ইসরায়েলি কারাগারগুলো বিশ্বের অন্যতম কুখ্যাত কারাগারগুলোর মধ্যে অন্যতম। সেখানে তাদেরকে নির্যাতনের অভিযোগ রয়েছে এবং তারা দীর্ঘদিন পর আলো বাতাস দেখতে পাচ্ছে। তাদের মধ্যে যে উচ্ছ্বাসটা দেখেছি, এটি তো একটি বিষয়। আবার যারা জিম্মি ছিলেন হামাসের কাছে, ইসরায়েলি জিম্মি, তারাও কিন্তু যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে ১৩ জনকে, তারাও কিন্তু আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছে। আমরা একটু দেখে আসি সবশেষ যে পরিস্থিতি আসলে এখন পর্যন্ত এই গাজা যুদ্ধ অবসান নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে স্থায়ীভাবে গাজা যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একটু আগে আমরা আমাদের স্টোরিতে দেখেছি ইসরায়েলি ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এবং প্রায় ২,০০০ ফিলিস্তিনকে হস্তান্তর করা হচ্ছে রেড ক্রিসেন্টের মাধ্যমে একই প্রক্রিয়ায়। এর মধ্যে জানিয়ে রাখি ২৫০র মতো হচ্ছে মূলত কারাগারে ছিলেন এবং বাকি যে ১৭০০ বা ১৭০০ কিছু বেশি সেসব ফিলিস্তিনিকে আসলে বিভিন্নভাবে বন্দী করা হয়েছিল, তারা আটক ছিল ইসরায়েলি প্রশাসনের কাছে। তাদেরকেও ধাপে ধাপে মুক্তি দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট সময়ের জন্য হামাসকে পুলিশ বাহিনীর স্বীকৃতি দিয়েছে ট্রাম্প। মূলত পুলিশ বাহিনীর স্বীকৃতি বলতে আসলে সাধারণ মানুষ হয়তো বা পুরোপুরি নাও বুঝতে পারে।
হামাসকে আসলে নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছিল, কিন্তু হামাস আসলে নিরস্ত্রীকরণ হচ্ছে না এবং হামাসের হাতে এখন অস্ত্র আছে। এবং এই বিষয়ে ট্রাম্পের কাছে খবর আছে কিনা যখন গণমাধ্যম কর্মীরা জানতে চান, তখন তিনি জানান যে হ্যাঁ, হামাসকে আবারও রিআর্মড করা হচ্ছে, তাদের হাতে অস্ত্র যাচ্ছে এবং সেটা যুক্তরাষ্ট্র জানে এবং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য গাজার যে বর্তমান পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে তারা আসলে পুলিশ বাহিনীর ভূমিকা পালন করবে এবং এটা যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে। ইনান, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে এই যে 20 জন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হচ্ছে এবং 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পথে, এই বন্দি বিনিময় যেটা হচ্ছে, এটা তো আরো বন্দি তো আরো রয়েছে, ইসরায়েলি আরো অনেক জিম্মি রয়েছে, ফিলিস্তিনি আরো অনেক বন্দি রয়েছে, একদম। এবং আসলে তাদের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হবে কি? আসলে রয়েছে, কিন্তু যারা আসলে ইসরায়েলি জিম্মি এই সবশেষ 20 জিম্মি ছিল, আর যারা আছে 28টি যারা আছেন 28 জন, তার মধ্যে আসলে এগুলো মরদেহ, সেই 28টি মরদেহ আসলে হস্তান্তর করা হবে। আর ফিলিস্তিনি বন্দী তাদের হিসাব অনুযায়ী সবাইকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হচ্ছে তাদের দাবি অনুযায়ী, কিন্তু যারা এখনো আছে নিশ্চয়ই সেটা পরবর্তীতে ধাপে ধাপে কথা হবে। আমরা যেমনটি বলছিলাম যে আসলে গাজা যে নতুন প্রশাসন হবে সেখানে হামাসের ভূমিকাটা কি হবে, পুলিশ বাহিনী হিসেবে যদি তারা আসলে দায়িত্ব পালন করে, যুক্তরাষ্ট্র সেটি আসলে কিভাবে দেখবে সে বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা আগে সেটি দেখে আসি। এককালে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিলেও এখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুলিশ বাহিনীর স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি নিজেই এ খবর জানান। ট্রাম্পের দাবি, যুদ্ধবিধ্বস্ত গাজায় শৃঙ্খলা ফেরাতে হামাসকে সাময়িকভাবে পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়েছে। হামাস নতুন করে অস্ত্র সংগ্রহ করার বিষয় সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত ছিল এবং নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদনও দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘ যুদ্ধের পর গাজা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে অবকাঠামো পুনর্নির্মাণ ও নাগরিকদের নিরাপদে ফেরার পথ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। ট্রাম্পের মতে ফেরত আসা বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে হামাসের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে। হামাসের প্রতি সহনশীল সুরে ট্রাম্প জানান, গাজায় অন্তত 60,000 মানুষ প্রাণ হারিয়েছেন এবং এটাই অনেক বড় প্রতিশোধ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 67,000-এর বেশি মানুষ, যার মধ্যে প্রায় 20,000 শিশু। যুদ্ধের ভয়াবহতা ও মানবিক বিপর্যয় এখন অঞ্চলের সবচেয়ে বড় উদ্বেগ। অস্ত্র সমর্পণ বা নিরস্ত্রীকরণের সময়সূচি নিয়ে এখনও দ্বিধাবিভক্ত সংশ্লিষ্ট পক্ষগুলো। চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাসের নিরস্ত্রীকরণই হয়ে উঠেছে সবচেয়ে জটিল ইস্যু। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। হ্যাঁ, আমরা আসলে দেখছিলাম যে বিষয়টি, যে প্রতিবেদনটি দেখছিলাম, এই কূটনীতিক পরিস্থিতি এখন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কেমন হতে পারে, এবং আরেকটি বিষয় যেটি, যে মিশরে যে সম্মেলন হতে যাচ্ছে সেখানে 20টি দেশের রাষ্ট্রপ্রধান এবং ট্রাম্প থাকবেন। আসলে এই বিষয়ে এখানে ফিলিস্তিন এবং হামাসের পক্ষ থেকে কি কেউ থাকবেন? সেটি আসলে এখন বড় বিষয় যে হামাসের প্রতিনিধি না থাকতেও কাতার, আপনি জানেন যে হামাসের প্রতিনিধিত্ব করছে এবং কাতারের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা একটু দেখে আসি আসলে পরবর্তীতে পদক্ষেপগুলো আসলে ট্রাম্প যেগুলো নিচ্ছেন সেগুলো আসলে কেমন হতে পারে। তিনি শান্তির দূত হিসেবে জানেন যে ইসরায়েল ও মিশরে আজকে মিশরে যাবেন, এর মধ্যে ইসরায়েলে আছেন এবং ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে তিনি অবস্থান করছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন এবং ভাষণ শুরু হলে আমরাও সেটি এই সময়ের দর্শকদের দেখাতে পারবো আশা করি। এবং মিশরের ট্রাম্পের মধ্যস্থতায় গাজার শান্তি চুক্তি এর মধ্যে হয়ে গেছে, কিন্তু শান্তি চুক্তির আসলে রূপরেখা, স্থায়িত্ব আসলে কেমন হবে, সেটা কতদিন টিকবে, কিভাবে তা বাস্তবায়িত হবে, সেটি বিষয়ে আসলে আলোচনা করতে মিশরে যাবেন কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং যেমনটি বলছিলেন যে 20 দেশের রাষ্ট্রপ্রধানও সেখানে থাকবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে হামাসের প্রতিনিধিও সেখানে উপস্থিত হবে। এবং শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি যেটা বলেছেন যে আসলে এখন তো যুদ্ধ বন্ধ হয়েছে, কিন্তু গাজার যে ধ্বংসযজ্ঞ এবং গাজার স্থায়ী শান্তি ফেরানোর জন্য আসলে যেই প্রক্রিয়াগুলো, যেই ধাপগুলো আসলে সেগুলো বাস্তবায়ন করতে হবে। সেটি হতে পারে আসলে গাজার পুনর্গঠন, হতে পারে গাজার আইন শৃঙ্খলা রক্ষায়, কিংবা গাজা থেকে যে পরবর্তীতে ইসরায়েলে কোনো ধরনের হামলা হবে না, ইসরায়েল থেকে গাজায় আবারও হামাসের উদ্দেশ্যে কোনো ধরনের হামলা হবে না, এই বিষয়গুলো আসলে নিশ্চিত করার উপর আসলে জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আমরা একটু দেখতে চাই যে ইসরায়েলি পার্লামেন্টের আসলে এখন কি অবস্থা। ইসরায়েলি পার্লামেন্টে আপনি জানেন যে আমরা দেখতে পাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে পার্লামেন্টে অবস্থান নিয়েছেন, সূচনা বক্তব্য দিয়েছেন যে স্পিকার আছেন, পার্লামেন্টের স্পিকার। এবং পার্লামেন্টের বিষয়ে যদি বলতে হয়, বর্তমান নেতানিয়াহু সরকার এই পার্লামেন্ট নিয়েও কিন্তু অনেক চাপে ছিলেন, বিশেষ করে গাজা যুদ্ধ বন্ধের জন্য
বিরোধী দলের পক্ষ থেকে বারবার চাপ এসেছে এবং পার্লামেন্টে বারবার তা উত্থাপন করা হয়েছে এবং পার্লামেন্টের বাইরে দেশেও বিক্ষোভ হয়েছে আমরা সেটা দেখেছি এবং সেই পার্লামেন্টেই আজকে কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিবেন, বক্তব্য দেবেন এবং সেখানে তিনি নিশ্চয়ই তার ভাবনা চিন্তা সেটি তুলে ধরবেন এবং এর পরবর্তী তিনি মিশরে যাবেন। মিশরে তিনি তার যে শান্তি চুক্তির যে স্থায়ী শান্তি চুক্তির জন্য যে আলোচনা সেটি আসলে তিনি উপস্থাপন করবেন এবং এই যে মানে পার্লামেন্টে কেন ভাষণ, এটি কিন্তু আসলে বিভিন্ন সময় হয়ে আসছে। আসলে ইমদাদ, আপনি জানেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সম্মানিত করার জন্য বিভিন্ন দেশেই কিন্তু এমন অন্য দেশের রাষ্ট্রপ্রধান এসে পার্লামেন্টে ভাষণ দেয়, যেমনটি এর আগে আমরা দেখেছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একইভাবে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে ভাষণ দিয়েছেন। এটি কিন্তু আসলে একটি দেশের বিভিন্ন দেশের যে আসলে আন্তরিক যে সম্পর্ক সেটির আসলে বহিঃপ্রকাশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক, তবে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে সুষম বন্টন সম্ভব হচ্ছে না। ক্ষুধার্ত ফিলিস্তিনিরা ত্রাণ কেন্দ্রে পৌঁছানোর আগেই ঝাঁপিয়ে পড়ছেন ট্রাকের ওপর। এ অবস্থায় ত্রাণ পাঠানোর আগেই যথাযথ নিরাপত্তা নিশ্চিতের দাবি বাসিন্দাদের। এছাড়াও শিশু মৃত্যু এড়াতে গাজায় ত্রাণ কার্যক্রম পুরোদমে চালু করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ক্ষুধা, কান্না আর যুদ্ধ বন্ধের অপেক্ষায় কেটে গেছে গাজাবাসীর জীবনের 2টি বছর। মাইলের পর মাইল হেঁটেও দুবেলার খাবার জোটাতে পারেননি লাখো মানুষ। এবার সে দুর্বিষহ অপেক্ষার অবসান হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক, তবে এবার দেখা গেছে অন্য বিপত্তি। ত্রাণ ঢুকতে না ঢুকতেই ট্রাকে ঝাঁপিয়ে পড়ছে ক্ষুধার্ত বাসিন্দারা। একটাই লক্ষ্য, পরিবারের মুখে দুবেলা খাবার জোটানো। এতে ত্রাণের সুষম বন্টন থেকে বঞ্চিত হচ্ছেন অনেক ফিলিস্তিনি। ঘর ফেরত ফিলিস্তিনিদের অভিযোগ, পরিস্থিতির সাপেক্ষে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেনি সংশ্লিষ্টরা। এতেই এমন বিপত্তি দেখা যাচ্ছে। এই অবস্থায় ত্রাণ পৌঁছানোর আগে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংস্থার মাধ্যমে ত্রাণ বন্টনেরও দাবি জানানো হয়। UNRWA বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ করা সম্ভব হলে সবারই উপকার হতো, সবাই সবার প্রাপ্য পেত। কিন্তু এই অবস্থায় সবকিছু এলোমেলো হয়ে আছে, পরিস্থিতি খুবই খারাপ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, গাজায় অন্তত 50,000 শিশু মারাত্মক পর্যায়ের পুষ্টিহীনতায় ভুগছে। জরুরি ভিত্তিতে তাদের কাছে খাবার ও চিকিৎসা পৌঁছানো প্রয়োজন বলে জানায় তারা। এছাড়াও গাজার শিশুদের জন্য প্রায় 10 লাখ কম্বল ত্রাণ দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। এ সপ্তাহ থেকেই উল্লেখযোগ্য হারে ত্রাণের পরিমাণ বাড়ানো হবে বলে জানায় ইউনিসেফের মুখপাত্র টেস ইনগাম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় গণহত্যার নিন্দা জানালেও গোপনে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা চালিয়ে গেছে সৌদি আরব, কাতার সহ 6টি আরব দেশ। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি গণহত্যা চলাকালীন এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে। এ জোটের মূল লক্ষ্যই ছিল ইরানের হুমকি মোকাবিলা করা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজার অসহায় মানুষের অধিকার নিয়ে বক্তব্য দিয়ে আসছেন আরব দেশের নেতারা। তবে মধ্যপ্রাচ্যের এসব দেশের ভূমিকা যুদ্ধ বন্ধে ছিল একেবারেই নীরব দর্শকের মতোই। গাজার মানুষের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে দেশগুলো, যার প্রমাণ এসেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে। ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের হাতে আসা মার্কিন গোপন নথি অনুযায়ী সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার, এই 6টি আরব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক কাঠামো গড়ে তুলেছে। নথিতে বলা হয় 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নেতৃত্বে এই জোট গঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ইরানের হুমকি মোকাবিলা। তবে বাস্তবে এই জোটের কার্যক্রমের বড় অংশই ছিল গাজা ও হামাস বিরুদ্ধে যুদ্ধ প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময়। মার্কিন নেতৃত্বাধীন এই গোপন নেটওয়ার্কে অংশ নেওয়া দেশগুলো একসঙ্গে টানেল যুদ্ধ মোকাবিলা, আকাশ প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণে অংশ নেয়। আর গাজায় বোমাবর্ষণে এই কৌশল ব্যবহার করেছে ইসরায়েল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, আরব দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া, গোপন বৈঠক ও তথ্য
তথ্য আদান প্রদান চালিয়ে গেছে। 2024 সালের মধ্যে এই 6 আরব দেশ যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যায়। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলার নাম করে তেল আবিবের সঙ্গে কার্যত একীভূত হয় তাদের সেনাবাহিনী। সেপ্টেম্বর মাসে ইসরায়েলি বিমান হামলায় দোহায় নিহত হন একাধিক হামাস নেতা। আরব ইসরায়েলি এই গোপন সহযোগিতা তখন বড় সংকটে পড়ে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। বিশ্লেষকদের মতে আরব নেতারা একদিকে ইসরায়েলকে ভয় পায়, অন্যদিকে তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা রয়েছে। এই দ্বৈত অবস্থানের কারণে গাজাবাসীর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজা ইস্যুর পর পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত সমাধানের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশর সম্মেলন থেকে দেশে ফিরে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। ভারত পাকিস্তানকে উচ্চ শুল্কের হুমকি দিয়ে যুদ্ধ থামিয়েছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এই দুই দেশের দশকের পর দশক ধরে চলা সীমান্ত সংঘাত একদিনের মধ্যেই বন্ধের দাবি করেন তিনি। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য না, বরং লাখ লাখ মানুষের জীবন রক্ষাই তার উদ্দেশ্য বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দ্বন্দ্ব মেটাতে এবার এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন অন্যান্য সব যুদ্ধের মতো এই সংঘাতও তিনি থামিয়ে দেবেন। মিশরের সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন গাজা ইস্যু সমাধান হলেই তিনি ইসলামাবাদ কাবুল ইস্যুতে মনোনিবেশ করবেন। এই সময় মার্কিন প্রেসিডেন্ট নিজেকে যুদ্ধ থামাতে পারদর্শী হিসেবে দাবি করেন। ভারত পাকিস্তান সংঘাত বন্ধের পেছনে নিজ ভূমিকার কথা বারবার গণমাধ্যমের সামনে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তান তা মেনে নিলেও ভারত কখনোই তা মেনে নেয়নি। বিশ্বের আরও প্রায় 7টি যুদ্ধ বন্ধের দাবি করেন তিনি। তবে এবার ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতে মধ্যস্থতা করার পেছনের আসল কারণ তুলে ধরেছেন ট্রাম্প। দুই দেশের ওপরেই তখন 200% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। বলেন শুল্কের এই হুমকি না দিলে কোনোভাবেই তখন সেই যুদ্ধ থামানো সম্ভব হতো না। ট্রাম্পের ভাষায় দশকের পর দশক ধরে চলা নয়াদিল্লি ইসলামাবাদ বৈরিতা তিনি মাত্র 24 ঘন্টার মধ্যে সমাধান করেছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন তার কূটনীতি ও বাণিজ্য নীতি মিলিয়ে বিশ্বের একাধিক দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটেছে। তিনি এও বলেন শান্তিতে নোবেল পুরস্কার নয়, তিনি বিভিন্ন সংঘাত বন্ধ করে লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে অবদান রাখতে পারছেন, এটাই মূল বিষয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল জিতলেন 2 মার্কিন ও 1 ব্রিটিশ নাগরিক। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যম টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত চিহ্নিত করে পেলেন পুরস্কার। অর্থনীতিতে এবছর যৌথভাবে নোবেল জিতলেন 3 জন মার্কিন অর্থনীতিবিদ জুয়েল মোকের, পিটার হাউইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ ফিলিপ অ্যাগিউকে দেয়া হয়েছে এই পুরস্কার। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত চিহ্নিত করার জন্য জুয়েল মোকারকে এই স্বীকৃতি দেয়া হলো। অন্যদিকে 1992 সালে প্রকাশিত একটি যৌথ গবেষণাপত্রে পিটার হাউইট এবং ফিলিপে অ্যাগিও একটি গাণিতিক মডেল তৈরি করেছিলেন, যেখানে দেখানো হয় কিভাবে কোম্পানিগুলো উন্নত উৎপাদন প্রক্রিয়া ও নতুন উচ্চমানের পণ্যে বিনিয়োগ করে থাকে। এই কাজের স্বীকৃতি হিসেবে তাদের মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার দেয়া হলো। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস 1901 সাল থেকে প্রতি বছর নোবেল পুরস্কার দিয়ে থাকে। 1969 সালে এতে যুক্ত হয় অর্থনীতি। গত বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডেন। চীনের উপর নতুন মার্কিন শুল্কারোপ কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শুল্কারোপের হুমকি দিয়ে চীনকে দমানো যাবে না। তারা বাণিজ্য যুদ্ধ চায় না, তবে একে ভয়ও পায় না। ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকিতে এমন পদক্ষেপ দেশটির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চীনা পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকি মার্কিন দ্বিচারিতার উদাহরণ বলে মন্তব্য করেছে চীন। যুক্তরাষ্ট্র এই হুমকি কার্যকর করলে চীনও পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হুমকি আন্তর্জাতিক বাণিজ্যের ন্যায্যতার পরিপন্থী।
শুক্রবার ট্রাম্প চীনের বিরল খনিজ রপ্তানিতে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করে, যা আধুনিক প্রযুক্তি পণ্যের জন্য অপরিহার্য। এর জবাবে ট্রাম্প অভিযোগ করেন চীন বিশ্বকে জিম্মি করে রাখার চেষ্টা করছে। এমনকি তিনি এই মাসের শেষ দিকে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠক থেকেও সরে আসার ইঙ্গিত দেন। তবে পরে ট্রাম্প শি জিনপিং এর প্রশংসা করে বলেন শি একজন বুদ্ধিমান ও শক্ত নেতা। তিনি ইঙ্গিত দেন চীন যদি বাণিজ্যে অনমনীয় থাকে তাহলে নভেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বড় ধরনের ধস নামে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি মন্তব্য আসন্ন বৈঠকের আগে নিজেদের অবস্থান শক্ত করার কৌশল হতে পারে। গেল মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যে 3 অঙ্কের শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছিল, কিন্তু এখন আবার উত্তেজনা বাড়ায় দুই দেশের নেতাদের নির্ধারিত বৈঠক হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পেরুর রাজধানী লিমায় নতুন প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে দুর্নীতি, অপরাধ প্রবণতা ও যৌন নির্যাতনের অভিযোগে বিক্ষোভ হয়েছে। নিখোঁজ পরিবেশ কর্মীর সন্ধান দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে চিলিতে। এদিকে ক্যামেরুনে নির্বাচনের পর বিরোধী সমর্থকদের দাঙ্গায় সেনা মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ইকুয়েডরে জ্বালানি ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে টানা ধর্মঘটে অচল রাজধানী কুইটো। পেরুর নতুন প্রেসিডেন্ট হোসে জেরির ক্ষমতা গ্রহণের 3 দিনের মাথায় বিক্ষোভে উত্তাল রাজধানী লিমা। আকস্মিক অভিশংসনের পর ক্ষমতায় আসা জেরির বিরুদ্ধে দুর্নীতি ও যৌন নির্যাতনের অভিযোগে ক্ষোভ জমেছে জনমনে। 2024 সালের ডিসেম্বরে দলের এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যা পরে খারিজ করা হয়। স্থানীয় গণমাধ্যমের দাবি, ব্যবসায়িক সুবিধা দিতে কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ নিয়েছেন জেরি, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে চিলির সান্তিয়াগোতে রোববার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। নিখোঁজ পরিবেশ কর্মী জুলিয়া চুনিলের সন্ধান দাবিতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। গণমাধ্যম জানায় 2024 সালের নভেম্বর থেকে নিখোঁজ 73 বছর বয়সী সেই পরিবেশ কর্মী। আফ্রিকার দেশ ক্যামেরুনে একই দিনে উত্তেজনা ছড়ায়। প্রেসিডেন্ট নির্বাচনের পর উত্তরাঞ্চলীয় শহর গারোয়ায় বিরোধী প্রার্থীর সমর্থকরা বিক্ষোভে নামেন। এতে সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। প্রায় 40 বছর ধরে ক্ষমতায় থাকা 92 বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়াকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির আওতায় দেশে ফেরার সুযোগ দেওয়ার পরও বিভিন্ন রাজ্যে প্রতিদিন চলছে ধরপাকড়। গ্রেফতার এড়াতে দ্রুত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান দেশটির বাংলাদেশ হাই কমিশনের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় আইনের চোখ ফাঁকি দিয়ে হাজারো অবৈধ অভিবাসী বসবাস করছেন। তাদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দিতে গেল বছর এক কর্মসূচি ঘোষণা করে দেশটির সরকার, যা চলবে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত। তবে এই কর্মসূচি চলাকালেও বন্ধ নেই ইমিগ্রেশন পুলিশের তৎপরতা। প্রতিদিনই চলছে ধরপাকড়। অভিযানে ধরা পড়লেই অবৈধ অভিবাসীদের রিমান্ড, কারাদণ্ড ও উচ্চ জরিমানার সম্মুখীনও হতে হয়। যারা অবৈধ অভিবাসী আছে তারা যেন যত দ্রুত সম্ভব দেশে ফিরে যায়, কারণ মালয়েশিয়ান সরকার এখন যে সুযোগটা দিয়েছে সেটা পরবর্তীতে নাও দিতে পারে। এই সুযোগ শেষ হওয়ার পরেই কঠিন পরিস্থিতিতে নামতেছে ওরা। সো তখন যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনারা আরো বেশি সমস্যার সম্মুখীন হবেন। নবা রেডি যদি কোনো অ্যারেস্ট করে দীর্ঘদিন আপনারা জেলে থাকতে হবে, জেলে পৌঁছতে হবে। এখন আপনারা শেষ সময় এর জন্য অপেক্ষা না করে দ্রুতভাবে দেশে চলে যান। দেশটিতে অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এই কর্মসূচিতে অংশ নিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। আবেদনকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট অথবা দূতাবাস থেকে ভ্রমণনথি সঙ্গে নিয়ে পরবর্তী 14 দিনের মধ্যে দেশে ফেরার ফ্লাইট টিকিট সংগ্রহ করতে বলা হয়েছে। পরে উপদ্বীপ মালয়েশিয়া এবং লাবোয়ানের 14টি ইমিগ্রেশন অফিসের যে কোনো একটিতে সরাসরি উপস্থিত থাকতে হবে। জরিমানার অর্থ কেবলমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা টাচ অ্যান্ড গো ই-ওয়ালেটের মাধ্যমেই পরিশোধ করতে হবে। অনুমতিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও থাকার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অতিরিক্ত সময় অবস্থানের জন্য জনপ্রতি 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে। কেউ যদি শুধুমাত্র কাজের পারমিটের শর্তাবলী ভঙ্গ করেন তাদেরও জনপ্রতি 300 রিঙ্গিত জরিমানা প্রদানের বিধান রাখা হয়েছে। বর্তমানে কুয়ালালামপুর সহ বিভিন্ন রাজ্যের ইমিগ্রেশন অফিসে প্রত্যাবাসনের আবেদনের জন্য ভিড় করছেন প্রবাসীরা। কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এই সুযোগ না নিলে এরপরে কঠোর অভিযান শুরু হবে এবং তখন জেল জরিমানা ও কঠোর শাস্তির মুখেও পড়তে হবে। তাই দেশটিতে থাকা অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
যুদ্ধবিরতির পর ইসরায়েল হামাস বন্দি বিনিময় প্রথম দফায় 20 জিম্মিকে মুক্তি দিল হামাস। ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাচ্ছেন প্রায় 2000 ফিলিস্তিনি। এবং এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল জিতলেন 2 মার্কিন ও 1 ব্রিটিশ নাগরিক। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যম টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত চিহ্নিত করে পেলেন পুরস্কার। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।